Hello everyone, welcome to the official YouTube channel of Duti Institute. রে অপটিক্সের ক্লাসে আলোর প্রতিফলন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আলোর প্রতিসরণের ফার্স্ট যে পার্টটা সেটা কমপ্লিট হয়ে গেছে এবং সেই ফার্স্ট পার্টে কিন্তু আমি সমস্ত থিওরি 90% থিওরি কমপ্লিট করেছি উইথ সাম নিউমেরিক্যাল। আজকে প্রতিসরণের যে পার্ট 2 হবে সেখানে আমাদের দুটো থিওরি বাকি আছে, সেই দুটো থিওরি আগে আমরা কমপ্লিট করব, তারপর আমরা নিউমেরিক্যালে যাব। তো যারা এই পর্যন্ত সেই প্রতিসরণ প্রতিফলনের ক্লাসগুলো দেখে ফেলেছো তারা বুঝতেই পারছো ক্লাসগুলো কতটা সহজ সরলভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। আর যারা এখনও দেখোনি সেই আগের ভিডিওগুলো আগে দেখো, তারপর এখানে আসো, তাহলে কি হবে, একটা লিঙ্ক থাকবে। ওকে, তো আলোর প্রতিসরণ, সেখানে আমাদের যে টপিকটা বাকি ছিল সেটা হচ্ছে জলের মধ্যে থাকা দর্শকের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। জলের মধ্যে থাকা দর্শকের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে, ধরো এটা আমার একটা পুকুর, ওকে, তাহলে মনে করো সূর্য এইদিকে ওঠে, পূর্ব দিক, এটা সূর্য এইদিকে অস্ত যায়, ধরো এটা হচ্ছে পশ্চিম দিক। তাহলে যখন সূর্য ভোরবেলায় ওঠে বা সন্ধ্যাবেলায় অস্ত যায় তখন সূর্য কোথায় থাকে? দিগন্তে থাকে। তো দিগন্তে থাকলে আলোক রশ্মি কিভাবে আসবে? পুকুরের একদম গা ঘেঁষে আসবে। সিমিলারলি সূর্যাস্তের সময়ও আলোক রশ্মি পুকুরের গা ঘেঁষে আসবে। তাহলে পুকুরের গা ঘেঁষে আসলে এখানে তো আমার কি আছে? এখানে জল আছে, হ্যাঁ কি না? এখানে জল আছে, তার মানে লাইটটা কি করবে? লাইটটা তখন কিন্তু এই বরাবর ঢুকে যাবে পুকুরের মধ্যে। সিমেন্ট লাইটটা পুকুরের মধ্যে ঢুকে গেল। এবার প্রশ্ন হচ্ছে, স্যার কেন লাইটটা ঢুকে যাবে? লাইটটা তো সোজা যাওয়ার কথা না। কেন? কারণ আলোর কি আছে? প্রত্যাগমন ধর্ম বা প্রত্যাবর্তন ধর্ম আছে। কি? লাইট যদি এইভাবে যায়, সংকট কোণে আপতিত হয়, তাহলে লাইট কি করবে? গা ঘেঁষে চলে যাবে। তার মানে এটাকেই ঠিক উল্টো করলে কি হবে? লাইট গা ঘেঁষে আসছে, তার মানে লাইট এইভাবে ভেতরে ঢুকে যাবে। এটা কিসের জন্য হচ্ছে? লাইটের প্রত্যাবর্তন ধর্মের জন্য হচ্ছে। প্রত্যাবর্তন ধর্মের জন্য হচ্ছে, যেটা আমি প্রতিফলনের ক্লাসে ডিসকাস করেছি। ওকে, তার মানে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার আইসি, নট থিটা সি, আইসি। কারণ আইসি দিয়ে আমি তোমাদের সংকট কোণকে বুঝিয়েছিলাম, তো আইসি কি হচ্ছে? আমার সংকট কোণ। আচ্ছা, সিমিলারলি এই অ্যাঙ্গেলটাও আমার কি হবে? আইসি হবে। তার মানে এইখানে যদি জলের তলে যদি কোনো দর্শক থাকে, তাহলে সেই দর্শক কি করবে? এই শঙ্কু বরাবর দেখতে পারবে, হ্যাঁ কি না? সে দেখতে পারবে এই শঙ্কু বরাবর, এবং এই শঙ্কুর ব্যাসার্ধ ধরো কত? ব্যাসার্ধ হচ্ছে আর, এবং জলতলের গভীরতা, তলদেশের গভীরতা যদি ধরি এইচ, তাহলে কি দাঁড়ায়? এই অ্যাঙ্গেলটা যদি আইসি হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও কি হবে? আইসি হবে, হ্যাঁ কি না? এক্স্যাক্টলি। তাহলে আমরা বলতে পারি না যে কি tan আইসি, যে কোনো একটা ত্রিভুজ নিয়ে নাও, আমি এই ত্রিভুজটা নিচ্ছি এ বি সি, তাহলে এই ত্রিভুজে দেখতে পাচ্ছ কি tan আইসি ইজ ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে? লম্ব বাই ভূমি। তো এবিসি ত্রিভুজের লম্ব কোনটা? এবিসি ত্রিভুজের লম্ব হচ্ছে আর, কারণ এই অ্যাঙ্গেলটা আমার হচ্ছে আইসি, তাহলে লম্ব হচ্ছে আর, ভূমি কত? ভূমি হচ্ছে এইচ। তাহলে tan আইসি কে কি লেখা যায়? আর বাই এইচ। ওকে, tan আইসি কে কি লেখা যায়? আর বাই এইচ। এবার আসি আমি, তাহলে এটা আমার কি? ইকুয়েশন 1। আবার সংকট কোণের আমরা ফর্মুলা জানি। সংকট কোণের ফর্মুলা কি জানি? যে সাইন থিটা সি ইজ ইকুয়াল টু কি? মিউ আর বাই মিউ ডি।
sin theta c is equal to mu r by mu d। এই ক্ষেত্রে আমরা লঘু মাধ্যম যেটা আছে সেটাকে বায়ু ধরছি, তাহলে আমাদের যে মিউ আর লঘু মাধ্যমের প্রতিসরাঙ্ক সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1। সেটা কত হয়ে যাবে? সেটা হয়ে যাবে 1। এবং ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ককে আর মিউ ডি না লিখে মিউ লিখে দিচ্ছি। তাহলে sin থিটা c আলটিমেটলি কি দাঁড়ালো? 1 বাই মিউ। তাহলে tan আবার থিটা c লিখছি, এক্সট্রিমলি সরি, দিস ইজ আইসি, সংকট কোণ। তাহলে tan আইসি কি লেখা যায়? tan আইসি লেখা যায়, তার মানে 1 কি? 1 হচ্ছে লম্ব, sin আইসির ক্ষেত্রে 1 হচ্ছে লম্ব, মিউ হচ্ছে কি? মিউ হচ্ছে অতিভুজ। তাহলে tan আইসির ক্ষেত্রে কি হবে? tan আইসির ক্ষেত্রে হবে লম্ব বাই ভূমি। এবার ভূমি কি করে বের করব? অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার, রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তার মানে আমার tan আইসি কত চলে আসছে? tan আইসি চলে আসছে 1 বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। এটা হচ্ছে আমার কি? ইকুয়েশন 2। এটা আমার ইকুয়েশন 2। তাহলে দেখতে পাচ্ছ ইকুয়েশন 1 এ tan আইসি কত আছে? tan আইসি আছে r বাই 8। এন্ড ইকুয়েশন 2 এ tan আইসি কত আসছে? 1 বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তাহলে এই দুটো সমীকরণ আমি কি করতে পারি? তুলনা করতে পারি। 1 ও 2 তুলনা করে পাই। কি লেখা যেতে পারে? 1 নম্বরে tan আইসি কত? r বাই h। 2 নম্বরে tan আইসি কত? 1 বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। ওকে, তার মানে আমার r কত দাঁড়াচ্ছে? r দাঁড়াচ্ছে h বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে কি? সেই জলের ভেতরে থাকা দর্শকের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। কি ব্যাসার্ধ? যে শঙ্কু বরাবর দেখতে পারবে সেই শঙ্কুর তলদেশের ব্যাসার্ধটা কত হচ্ছে? সেটা হচ্ছে h বাই রুট ওভার মিউ স্কয়ার মাইনাস 1। তার মানে আমি যত গভীরে থাকব তত ব্যাসার্ধ আমার কি হবে? বেশি হবে। তত বেশি ব্যাসার্ধ জুড়ে আমি দেখতে পারবো। আর তত ব্যাসার্ধ জুড়ে দেখতে পারবো মানে কি? তত বেশি ক্ষেত্রফল জুড়ে দেখতে পারবো। আমি তো ব্যাসার্ধ বের করে ফেলেছি, তাহলে ক্ষেত্রফল বের করা কি আমার ক্ষেত্রে চাপের ব্যাপার? নিশ্চয়ই নয়। তলটা কিরকম হবে? শঙ্কুর উপরের যে তলটা আছে এই তলটা কিরকম তল? বৃত্তীয় তল। তাহলে সেই ক্ষেত্রে তার ক্ষেত্রফল কত হবে? পাই ইন্টু আর স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, তাহলে এটা হচ্ছে দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। খুবই ইজি টপিক, ডেরিভেশন আমি তোমাদের করে দিলাম। ওকে, ফাইন। নেক্সটে যাওয়া যাক। নেক্সটে কি আছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বা যেটাকে আমরা ইংরেজিতে বলি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সংক্ষেপে টিআইআর বলি আমরা, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, টিআইআর। তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি? আমরা কি জানি যে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমে আলো যায় তখন যে নির্দিষ্ট আপতন কোণের জন্য প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে যায়, সেই আপতন কোণকে বলা হয় কি? সংকট কোণ। এবার যদি আপতন কোণ আই সংকট কোণের থেকে যদি বেশি হয় তখন কি হবে? তখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আর লাইট পৌঁছাবেই না। লাইট কি করবে? আবার ঘন মাধ্যমে ফিরে আসবে। এই যে আপতন কোণটা আছে, এই আপতন কোণটা হচ্ছে আই, এবং এই আপতন কোণের যে মান সেটা কিন্তু মাধ্যম দ্বয়ের সংকট কোণের মানের থেকে অবশ্যই বড়। এই ঘটনাটিকে বলা হচ্ছে কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি বলা হচ্ছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার ব্যাপারটা হচ্ছে কি পূর্ণ কেন বলা হচ্ছে?
পূর্ণ বলার কারণ এটাই যে নর্মালি কি হয়, নর্মালি যখন জলের ওপর লাইট এসে পড়ে তখন কি হয়, লাইটের একটা পার্ট রিফ্লেক্ট হয়ে যায়, লাইটের একটা পার্ট রিফ্র্যাক্ট হয়ে যায়, মানে লাইটের একটা পার্ট প্রতিফলিত হয় এবং আরেকটা পার্ট কি হয়, প্রতিসৃত হয়। ধরো যে লাইটটা পড়ছে তার ইন্টেন্সিটি, তার তীব্রতা মনে করো, প্রাবল্য মনে করো 100, তো যেটা রিফ্লেক্ট হচ্ছে, প্রতিফলিত হচ্ছে তার মনে করো 20, তাহলে যেটা রিফ্র্যাক্ট হবে তার হচ্ছে 80। তার মানে আমি যে রশ্মিটা পাচ্ছি সেটা প্রতিফলিত রশ্মি হোক বা প্রতিসৃত রশ্মি হোক, সেটা কিন্তু যে রশ্মিটা আসছে তার থেকে কম এনার্জির, কম ইন্টেন্সিটির, কম তীব্রতার। কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে যে প্রতিসরণের কোনো চান্স নেই, মানে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনে প্রতিসরণ কত, প্রতিসরণ হচ্ছে 0। তার মানে যতটা লাইট পাঠাচ্ছি আমি ততটা লাইটই আবার ফিরে আসছে, তাই একে বলা হচ্ছে কি পূর্ণ প্রতিফলন, টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। বাস্তবে এই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপর আমরা বিভিন্ন ডিভাইস তৈরি করি, মেডিকেল পারপাসে এর বিভিন্ন ইউজ আছে। তার সাথে সাথে সব থেকে ফ্রিকুয়েন্টলি যেটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, আলোকবাহী তন্তু। অপটিক্যাল ফাইবার কি? অপটিক্যাল ফাইবার হচ্ছে তোমার বাড়ির ওয়াইফাই এর যে তারটা আছে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। সেখানে অ্যাকচুয়ালি কি করা হয়, সেখানে অ্যাকচুয়ালি ধরো এটা আমার তারটা আছে, ঠিক আছে, তারটা আছে, এবার লাইটটাকে আমি ফেলছি, ওকে, তারের মাঝখানের যে ম্যাটেরিয়ালটা আছে তার প্রতিসরাঙ্ক বেশি এবং মাঝখানের ম্যাটেরিয়ালটাকে বলা হয় কি কোর। কি বলা হয়? কোর। মাঝের ম্যাটেরিয়ালটাকে কি বলা হয়? কোর বলা হয়। এবং প্রান্তের ম্যাটেরিয়ালটাকে কি বলা হয়? ক্ল্যাডিং বলা হয়। এবং মিউ অফ কোর ইজ গ্রেটার দেন মিউ অফ ক্ল্যাডিং। স্যার এটা করার মানে কি হলো? মানে হচ্ছে লাইট কি করছে, এইভাবে যাচ্ছে, মানে কোত্থেকে কোথায় যাচ্ছে? কোর থেকে ক্ল্যাডিং এর দিকে যাচ্ছে, মানে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তখন আমরা কি করি, সেই লাইটটাকে, এবার বলবে স্যার ওয়াইফাই কি করে লাইট আসে? আরে বাবা, লাইট হচ্ছে কি একটা, লাইট হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। সিগন্যাল যেটা আছে সেটাও একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। তাহলে সেক্ষেত্রে আমরা কি করছি, এই যে আপতন কোণটা, এই আপতন কোণটাকে আমি কি করছি, মাধ্যমদ্বয়ের যে সংকট কোণ তার থেকে বড় করে ফেলছি। সেটা একটা মেকানিজম। তো বড় করে ফেলায় কি হচ্ছে, সেটা প্রতিফলিত হয়ে পরের দেওয়ালে চলে আসলো, এখানে প্রতিফলিত হয়ে আবার এখানে যাবে, প্রতিফলিত হয়ে এখানে আসবে, প্রতিফলিত হয়ে এখানে যাবে এবং আফটার অল বেরিয়ে গেল। তার মানে এই যে সিগন্যালটা যেখান থেকে আমি ছাড়ছি সিগন্যালটা, সেখান থেকে যেখানে সিগন্যালটা রিসিভ হচ্ছে সেখানে অপরিবর্তিত মানে পৌঁছে গেল। মানে যেহেতু বারবার প্রতিফলন হচ্ছে, কোনো রকমের প্রতিসরণ হচ্ছে না এবং থিওরিটিক্যালি কোনো রকমের শোষণ হচ্ছে না, তাই আমি যদি এখানে 100 ইন্টেন্সিটি বা 100 এনার্জির আমি যদি সিগন্যাল পাঠাই, এখানে আমি 100 এনার্জির সিগন্যালই পাবো। তার মানে কি হচ্ছে, তার মানে সিগন্যালের লস হচ্ছে না, নো লস ইন সিগন্যাল। সিগন্যালের লস না হওয়ায় কি হচ্ছে, যে আমার যে তোমার যেটা বলি আমরা ইন্টারনেট কানেকশন, সেটা ঠিকঠাক পাচ্ছি আমরা। যদি লস হতো তাহলে হয়তো ততটাও পেতাম না। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এবার পরীক্ষায় প্রশ্ন হতে পারে যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত কি? শর্ত তোমাদের চোখের সামনে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, কন্ডিশন। কন্ডিশন কি? দুটো কন্ডিশন আছে।
কি কি কন্ডিশন আছে? দুটো কন্ডিশন আছে। প্রথম কন্ডিশন হচ্ছে আলো অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গমন করবে, মানে যাবে। এবং সেকেন্ড কন্ডিশন কি? সেকেন্ড কন্ডিশন হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হতে গেলে আপতন কোণ যেটা আছে সেটা যেন অবশ্যই সংকট কোণের থেকে বড় হয়। তাহলে এই দুটো হচ্ছে কন্ডিশন অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের। মুখস্থ করার কোনো ব্যাপার নেই, সব কিছুই কি ভিজুয়ালাইজেশন। আমরা যদি কল্পনা করতে পারি, সেই ছবিটা মনে রাখতে পারি, মনে রাখতে মানে কি, যদি লজিক সহ বুঝে থাকি তাহলে মনে রাখার ততটাও প্রয়োজন পড়ে না, কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্ত, কন্ডিশন। এই দুটো থিওরি আমাদের বাকি ছিল প্রতিসরণে। এবার আমরা এই চ্যাপ্টারের উপর কিছু নিউমেরিক্যাল করতে যাচ্ছি। ওকে, নিউমেরিক্যালের নিয়ম কি? প্রথমে পজ করো, কোয়েশ্চেন পড়ো, নিজে করার চেষ্টা করো, তারপর ভিডিও আবার চালু করে আমার সঙ্গে মেলাও। এটাই হচ্ছে নিয়ম। তো আমাদের কাছে প্রথম কোয়েশ্চেন, আলোর একটি বিন্দু উৎস জলের √7 মিটার গভীরে অবস্থিত। জলের তলে যে উজ্জ্বল বৃত্তাকার অংশ দেখা যাবে তার ব্যাসার্ধ হলো, মানে কিছুই না, এই একটু আগে যে দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ বললাম সেটাকেই ওরা দিয়েছে। এখানে মনে করো একটা লাইট আছে, তাহলে কি হচ্ছে, লাইট থেকে আলো এভাবে যাবে, আলো এভাবে যাবে, গিয়ে এদিকে চলে যাবে, হ্যাঁ কি না? তার মানে আফটার অল আমি এরকম একটা বৃত্তাকার অংশে লাইট দেখতে পারবো, হ্যাঁ কি না? তাহলে সেই বৃত্তাকার অংশের ব্যাসার্ধ বের করতে হবে। তা আমরা কি জানি? আমরা একটু আগে দেখলাম r = h/√μ² - 1। দেখেছি কি দেখিনি? r = h/√μ² - 1। সেটাকেই আমরা কাজে লাগাবো। তো দেখো মিউ কত দেওয়া আছে? জলের মিউ দেওয়া আছে 4/3। এইচ কত দেওয়া আছে? এইচ দেওয়া আছে √7 মিটার। তাহলে আর বের করতে হবে, তাই না? সো আমরা জানি কি r = h/√μ² - 1। তাহলে এইচ এর ভ্যালু বসাই √7, ওকে, √, মিউ মানে হচ্ছে 4/3, সো 4/3 স্কয়ার - 1 সমান সমান √7। দেখো 16/9, 16/9 - 1। ওকে, বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, 16/9 হবে। হ্যাঁ, √7 × 3/16 - 9 কত হবে? হবে 7, হ্যাঁ কি না? 16 - 9 কত হবে? 7। সো √7 কেটে যাচ্ছে, থাকছে কত আমার? 3 মিটার। তাহলে যে বৃত্তাকার অংশে আমরা লাইট দেখতে পারবো তার ব্যাসার্ধ হবে কত? তার ব্যাসার্ধ হবে 3 মিটার। বোঝা গেল? একদম ডিরেক্টলি কি ফর্মুলা বেসড, ভাবনা চিন্তার কোনো বিষয়ই নেই। সো ভেরি ইজি। নেক্সট একটা যাওয়া যাক। নেক্সটে, জলাশয়ের মধ্যে নির্দিষ্ট গভীরতা থেকে একটি মাছ জলের পৃষ্ঠতলে একটি বৃত্তাকার ছিদ্রের মধ্য দিয়ে বাইরের জিনিসগুলি দেখতে পারে। তার মানে মাছের দৃষ্টিক্ষেত্রের ব্যাসার্ধ। জলের প্রতিসরাঙ্ক 4/3, জলের প্রতিসরাঙ্ক কত? 4/3, এবং মাছটির গভীরতা হচ্ছে 12 সেন্টিমিটার। তাহলে বলেছে ছিদ্রটির ব্যাসার্ধ কত হবে? সো কি কি দেওয়া আছে? প্রতিসরাঙ্ক দেওয়া আছে কত? 4/3। ওকে, মাছের গভীরতা মানে এইচ দেওয়া আছে কত? 12 সেন্টিমিটার।
তা আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে আর। কি বের করতে হবে আমাকে? আমাকে বের করতে হবে আর। তাহলে চলো, আর ইজ ইকুয়াল টু কি হচ্ছে? আর ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। বসিয়ে দিই। এইচ কত? এইচ হচ্ছে 12, রুট ওভার মিউ মানে সেই তোমার 4/3 স্কোয়ার মাইনাস 1 মানে হচ্ছে 12 ইন্টু 3/√7 মানে হচ্ছে 36/√7 সেন্টিমিটার। তাহলে যে ব্যাসার্ধ বরাবর দেখতে পারবে সেটা হচ্ছে 36/√7 সেন্টিমিটার। বোঝা গেল? ক্লিয়ার? সেম টাইপের দুটো প্রবলেম আমরা করলাম। নেক্সট প্রবলেমে আসা যাক। নেক্সট প্রবলেম কি বলেছে? জলের নিচে 12 সেন্টিমিটার গভীরে কোনো ব্যক্তি আকাশকে যে শঙ্কুর মধ্যে দেখে তার অর্ধ শিরোকোণ হলো। এবার বলছি অর্ধ শিরোকোণটা আবার কি? অর্ধ শিরোকোণটা হচ্ছে এই যে আমার অ্যাঙ্গেলটা আছে, এই যে আমার আইসি অ্যাঙ্গেলটা আছে, সেই আইসি অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার অর্ধ শিরোকোণ। তার মানে আমার এই আইসি অ্যাঙ্গেলটা বের করতে হবে। তার মানে কি? অর্ধ শিরোকোণ মানে পাতি বাংলা ভাষায় হচ্ছে সংকট কোণ। অর্ধ শিরোকোণ মানে পাতি বাংলা ভাষায় কি? সংকট কোণ। তাহলে অর্ধ শিরোকোণ, অর্ধ শিরোকোণ ইজ ইকুয়াল টু কি? সংকট কোণ। ওকে, বোঝা গেল? তার মানে আইসি বের করতে হবে। সো আমরা কি জানি? সাইন আইসি ইজ ইকুয়াল টু মিউ আর বাই মিউ ডি, হ্যাঁ কি না? তাহলে সাইন আইসি ইজ ইকুয়াল টু, দেখো লঘু মাধ্যম যেটা আছে সেটাকে তুমি বায়ু ধরবে, কারণ বলা নেই লঘু মাধ্যম কি, তাই না? আর মিউডির ভ্যালু কত? 4/3। সো কি আসছে? আসছে হচ্ছে সাইন আইসি ইজ ইকুয়াল টু 3/4। দেয়ার ফোর সরি, আইসি কত আসবে? আইসি আসবে সাইন ইনভার্স অফ 3/4, অপশন বি। ওকে, সো অর্ধ শিরোকোণ মানে হচ্ছে সংকট কোণ। এবার এটাকে যদি তুমি ঘুরিয়ে পেঁচিয়ে করতে চাও, এটাকে যদি ঘুরিয়ে পেঁচিয়ে করতে চাও তাহলে করাচ্ছি। কারণ কি? তোমার একটা প্রশ্ন এখনো মনের মধ্যে আছে, স্যার 12 সেন্টিমিটার, সেটা তো কাজেই লাগলো না। ডিরেক্ট সংকট কোণ থেকে বের করলে কাজে লাগবে না, কিন্তু তুমি যদি ঘুরে করতে চাও, স্যার ঘুরে মানে এইভাবে, দেখো আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, ছবিটা আবার একটু আঁকতে হবে। এটা হচ্ছে আমার আইসি, তাই না? তার মানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ। সো tan আইসি ইজ ইকুয়াল টু কি? আর বাই এইচ, হ্যাঁ কি না? এবার দেখো, তুমি আর কি জানো? আর জানি না, কিন্তু আমি এইচ জানি। আমি কি জানি? এইচ জানি, আর জানি না। তাহলে আর কিভাবে বের করবো? ওই যে ফর্মুলা, আর ইজ ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1 বসাও এখানে। এইচ কত? এইচ হচ্ছে 12। ওকে, আর কত? আর হচ্ছে তোমার, সরি মিউ, মিউ হচ্ছে কি 16/9 বিয়োগ 1 ইজ ইকুয়াল টু কি হচ্ছে 12 গুণন 3 বাই রুট ওভার 7, সেটা আমার হচ্ছে আর। সো tan আইসি কত হচ্ছে? tan আইসি হচ্ছে 12 ইন্টু 3 বাই রুট ওভার 7 ইন্টু এইচ কত?
এইচ হচ্ছে 12। তাহলে 12 কেটে যাচ্ছে, কেটে গেল কি গেল না? গেল। তাহলে ট্যান আইসি কত আসছে? ট্যান আইসি হচ্ছে 3/√7। মাথায় বাড়ি পড়ে গেল স্যার, উত্তর তো মিলছে না। ট্যান ইনভার্স তো 4/3 আছে, ট্যানে মিলছে না, সাইনে দেখো কি হয়, তাই না? ট্যান থেকে সাইনে যাওয়া তো কোনো রকেট সায়েন্স নয়। তাহলে সাইন আইসি কি হবে? 3 কি? ট্যান আইসি 3 হচ্ছে লম্ব, √7 হচ্ছে ভূমি। তাহলে আলটিমেটলি সাইন আইসি হবে লম্ব বাই অতিভুজ। অতিভুজ মানে কি? √ লম্ব স্কোয়ার 3 স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার √7 স্কোয়ার। সো করলে আলটিমেটলি কত চলে আসছে? 3/4, বিকজ 9 7 16 √16 4। সো আলটিমেটলি কি চলে আসলো? আলটিমেটলি আইসি ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? সাইন ইনভার্স অফ 3/4। এটাই হচ্ছে অর্ধশিরোকোণ। তাহলে আমি তোমাকে দুটো প্রসেসই দেখালাম, যে প্রসেসে তুমি ওই 12 সেন্টিমিটারটা 12 সেন্টিমিটারটা ইউজ করতে পারবে, সেই প্রসেসটাও দেখালাম। যেখানে ওটার কোনো রকমের প্রয়োজন নেই সেটাও দেখালাম। ঠিক আছে? সো এটা তোমার চয়েস, তুমি কোনটা ইউজ করবে। কারণ অর্ধশিরোকোণ মানে সবাই জানে কি সংকটকোণ, কিন্তু সবাই ওই ডিরেক্ট ফর্মুলা ইউজ নাও করতে পারে। এনিওয়ে, এটা ছিল আমাদের প্রবলেম। এটা ভালো প্রবলেম যে এটা দুভাবেই করা যায়, এবং দ্যুতি ইনস্টিটিউটের যে বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স কি, যে তোমাকে 360 ভিউ দিবে। ঠিক আছে? মানে এইভাবে করা যায়, হয়ে গেল না, অন্য যদি সাবস্টিটিউট উপায় থাকে সেটাও দেখানো হবে। সেই জন্যই আমরা কিন্তু বাকিদের থেকে আলাদা। নেক্সট প্রবলেম দেখো। নেক্সট প্রবলেম কি আছে? একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে একটি মুদ্রা আছে। এটা হচ্ছে একটা কয়েন। ছবিটা আমি অন্যভাবে আঁকি, না হলে হয়তো বুঝতে পারবে না। এই যে, তার মানে এইখানে একটা কি আছে? কয়েন আছে। ভালো কথা। মুদ্রা থেকে নির্গত একটি আলোকরশ্মি তরলের মধ্য দিয়ে গিয়ে তরল পৃষ্ঠের উপর ঘেঁষে যায়। মানে এইভাবে গেল, গিয়ে কি করবে? তরল পৃষ্ঠ ঘেঁষে যাচ্ছে। তার মানে কি? তার মানে হচ্ছে এই কোণটা আইসি, সংকট কোণ। হ্যাঁ কি না? দেখো তরলের গভীরতা দেওয়া আছে, দেখো 4 সেন্টিমিটার। হ্যাঁ কি না? এবং এই ডিস্টেন্সটা দেওয়া আছে, দেখো কত দেওয়া আছে? এই ডিস্টেন্সটা দেওয়া আছে 3 সেন্টিমিটার। ওকে, কি বলেছে? তরলের মধ্যে আলোর বেগ হলো, তরলের মধ্যে আলোর বেগ বের করতে বলেছে। তার মানে কি? তার মানে বের করতে বলেছে ভিডি, কারণ তরলটা এক্ষেত্রে কি মাধ্যম? ঘন মাধ্যম। ভিডি বের করতে বলেছে এবং এগুলো দেওয়া আছে। তাহলে তুমি আমাকে বলো, এই অ্যাঙ্গেলটা যদি আইসি হয়, ধরো এটা এ, এটা বি, এটা সি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটাও আইসি হবে। হ্যাঁ কি না? তাহলে আমি যদি বলি সাইন আইসি, জিওমেট্রি থেকে সাইন আইসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়? সাইন আইসি লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের লম্ব কত? 3। লম্ব কত? 3। অতিভুজ কত? অতিভুজ হচ্ছে √ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সো √ লম্ব স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে হচ্ছে 4 স্কয়ার। মানে কত হচ্ছে? মানে হচ্ছে 3 দেখুন 16 9 25 5। সাইন আইসি কত চলে আসলো? সাইন আইসি চলে আসলো 3/5। স্যার সাইন আইসি দিয়ে কি করবো? আমাকে তো ভিডি বের করতে হবে। মনে করো সাইন আইসি কি ছিল? সাইন আইসি ছিল কি? VD/VR। সাইন আইসি কি ছিল? ঘন মাধ্যমে আলোর বেগ বাই লঘু মাধ্যমে আলোর বেগ। তাই লাস্ট ক্লাসে সেই সংকট কোণের প্রত্যেকটা ফর্মুলা ডিরাইভ করেছি এবং বারবার বলেছি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? যারা ক্লাস করেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো। সো VD/VR কত হচ্ছে? 3/5।
এবার প্রশ্ন হচ্ছে স্যার ভি আর কত? কিছু না বলা থাকলে লঘু মাধ্যম কি হয়? কিছু না বলা থাকলে লঘু মাধ্যম হয় বায়ু। ওকে, তার মানে আলটিমেটলি আমার কি আসছে? আমার আসছে ভিডি ইজ ইকুয়াল টু 3/5 ইন্টু ভিআর, হ্যাঁ কি না? ভিআর তার মানে বায়ু মাধ্যমে আলোর বেগ কত? শূন্য মাধ্যমে আলোর বেগ হচ্ছে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি হচ্ছে 9/5 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। সো 9/5 করলে কি হবে? 9/5 করলে আসবে 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তার মানে তরলে আলোর বেগ হচ্ছে কত? 1.8 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। বোঝা গেল? ওকে, তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে অপশন এ, অপশন এ। ক্লিয়ার? নেক্সটে যাই। নেক্সট দেখো কি বলেছে। একটি আলো একটি কাচের প্লেটের মধ্যে গতিশীল, যার বেধ টি এবং প্রতিসরাঙ্ক মিউ। তার মানে একটা কাচের প্লেট আছে, ধরো, ওকে, একটা কাচের প্লেট আছে যার বেধ কত? যার বেধ হচ্ছে টি এবং এর প্রতিসরাঙ্ক কত? প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ। যদি শূন্য মাধ্যমে আলোর বেগ সি হয় তবে কাচের বেধ অতিক্রম করতে আলোর কত সময় লাগবে? কাচের বেধ অতিক্রম করতে আলোর কত সময় লাগবে সেই সময়টা বের করতে হবে। দেখো আমরা কি জানি? আমরা জানি যে মিউ কাচের পরম প্রতিসরাঙ্ক সমান সমান শূন্য মাধ্যমে আলোর বেগ বাই কাচে আলোর বেগ। জানি কি জানি না? অবশ্যই জানি। তার মানে মিউ ইজ ইকুয়াল টু সি বাই কাচে আলোর বেগ মানে কি? কাচের বেধ টি বাই কাচকে অতিক্রম করতে যে সময় লাগছে সেটাকে আমরা ক্যাপিটাল টি বলছি। কেন? কারণ স্মল টি কে আমরা বেধ অলরেডি ধরে নিয়েছি। তার মানে কি হচ্ছে? তার মানে হচ্ছে সি ক্যাপিটাল টি বাই স্মল টি। তার মানে ক্যাপিটাল টি মানে যে টাইমটা লাগছে সেটা কত হচ্ছে? মিউ স্মল টি বাই সি, মিউ স্মল টি বাই সি। বোঝা গেল? ভেরি ইজি। ক্লিয়ার? ওকে, তাহলে নেক্সটে যাওয়া যাক। নেক্সট, এটা জেনপাস 2023-এর কোয়েশ্চেন এবং দুটি ইনস্টিটিউট কি করেছে? এই জেনপাসের মধ্যেই তাদের যে সফলতা সেটাকে রোপণ করেছে। 2 বছরে আমাদের যা সিলেকশন রেট আছে সেটা গোটা কুচবিহারে কোথাও পাওয়া যাবে না। এবং আমরা কি করব? সেই সিলেক্টেড ক্যান্ডিডেট যারা আছে তাদের সঙ্গে তোমাদের মিট করাবো। এনিওয়ে, তো জেনপাস 2023-এর কোশ্চেন এবং এটা ক্যাটাগরি 2 এর কোশ্চেন। ক্যাটাগরি 2 মানে কি স্যার? মানে হচ্ছে এখানে এক বা একাধিক প্রশ্ন সঠিক হবে। মানে শুধু একটি প্রশ্নই একটি অপশনই যে সঠিক তা কিন্তু নয়, একাধিক অপশনও সঠিক হতে পারে। একটাও হতে পারে, আবার একাধিকও হতে পারে। ওকে, বোঝা গেল? আচ্ছা, তাহলে চলো এই প্রশ্নটা আগে পড়ি। তার মানে এখানে একাধিক অপশন ঠিক আছে। ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোকরশ্মি 1 মিটার বেগ বিশিষ্ট একটি বরফের চায়ের ওপর 45 ডিগ্রি কোণে আপতিত হলো। মানে আমার এই একটা বরফের চাই আছে যার বেধ কত? যার বেধ হচ্ছে কি 1 মিটার। এর উপর একটি আলোক রশ্মি এসে পড়লো। কত কোণে পড়লো? 45 ডিগ্রি কোণে পড়লো।
ওকে, তাহলে আলোক রশ্মি পড়লো, তারপর কি হবে, আলোক রশ্মি প্রতিসৃত হবে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে প্রতিসরণ কোণ। সেটা কত বলা আছে, বরফের মধ্যে 30 ডিগ্রি কোণে প্রতিসারিত হলো, মানে প্রতিসরণ কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে বলেছে শূন্য মাধ্যমে যদি আলোর বেগ c মিটার পার সেকেন্ড হয় তাহলে নিচের কোণটি বা কোণগুলি সঠিক। তো প্রথম অপশন কি দেওয়া আছে, বরফের প্রতিসরাঙ্ক হলো √2। চলো বের করি বরফের প্রতিসরাঙ্ক। তাহলে প্রতিসরাঙ্ক কিভাবে বের করব, আপতন কোণ জানি, প্রতিসরণ কোণ জানি, প্রতিসরাঙ্ক কি করে বের করব, স্নেলের সূত্র প্রয়োগ করে। তাহলে স্নেলের সূত্রানুযায়ী কি লিখতে পারি, যে মাধ্যম থেকে আলো আসছে তার প্রতিসরাঙ্ক, মানে বায়ু থেকে আলো আসছে তাই বায়ুর প্রতিসরাঙ্ক মানে 1 ইনটু আপতন কোণের সাইন, আপতন কোণ কত 45 ডিগ্রি, তাহলে আপতন কোণের সাইন হবে sin 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু বরফে ঢুকে যাচ্ছে বরফের প্রতিসরাঙ্ক যেটা বের করতে হবে মিউ ইনটু প্রতিসরণ কোণের সাইন মানে sin 30 ডিগ্রি। বোঝা গেল? তার মানে মিউ কত হচ্ছে, মিউ হচ্ছে sin 45 বাই sin 30, ওকে। sin 45 এর ভ্যালু কত 1/√2, sin 30 1/2, তার মানে আলটিমেটলি কত চলে আসছে, প্রতিসরাঙ্ক চলে আসছে √2। তার মানে অপশন এ কারেক্ট আছে, হ্যাঁ কি না? অপশন এ কারেক্ট আছে। এবার অপশন বি চেক করি, বরফের মধ্যে ওই আলোর তরঙ্গ দৈর্ঘ্য হলো λ√2, ওকে, যেখানে ল্যামডা কি বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, বলেছে বরফের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য নাকি λ√2 হবে। প্রথম কথা হচ্ছে অপশনটাই ভুল, মানে অপশনটা হবে না। কেন হবে না? কারণ বায়ু থেকে যখন বরফে আলো প্রবেশ করছে তখন আলোর গতিবেগ কি হবে, কমে যাবে। তাহলে গতিবেগ কমলে v = কি, গতিবেগ = কি, ফ্রিকোয়েন্সি ইনটু তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক তো পরিবর্তন হবে না, তাহলে গতিবেগ কমে যাচ্ছে মানে তরঙ্গ দৈর্ঘ্য কমে যাবে, ওকে। তরঙ্গ দৈর্ঘ্য কি হবে, কমে যাবে। তা আগে ছিল ল্যামডা, এখন বলছে ল্যামডা ইনটু √2, তার মানে কি ওদের অপশন কি দেখাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেল, তার মানে এই অপশনটা হবে না। তাহলে অ্যাকচুয়াল তরঙ্গ দৈর্ঘ্য তাহলে কত হবে, হবে না তো ঠিক আছে, কিন্তু কতটা হবে সেটা বের করি। হ্যাঁ বের করো, কোনো সমস্যা নেই। দেখো মিউ কি, মিউ হচ্ছে c/v, মিউ এর ভ্যালু আমি পেলাম কি √2, সি এর ভ্যালু, সি মানে কি ফ্রিকোয়েন্সি মানে n ইনটু বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, আর ভি কি, ভি হচ্ছে n ইনটু ল্যামডা প্রাইম, যেখানে ল্যামডা প্রাইম কি, ল্যামডা প্রাইম হচ্ছে বরফে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ল্যামডা প্রাইম কত হয়ে যাচ্ছে, ল্যামডা প্রাইম হয়েছে λ/√2। দেখো ওয়েভলেন্থ কমে যাচ্ছে, তার মানে এটা কি, এটা হচ্ছে বরফে আলোর তরঙ্গ দৈর্ঘ্য। বরফে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, বোঝা গেল? ক্লিয়ার? তার মানে অপশন বি হচ্ছে না। এবার অপশন সি চেক করব, যাই হোক বড় করে দিই, না হলে তোমরা বুঝতে পারবে না। অপশন সি কি বলেছে, অপশন সি বলেছে বরফের মধ্যে আলোর বেগ হচ্ছে c/√2, বরফের মধ্যে আলোর বেগ কত, c/√2। দেখো কোথায় করব, আচ্ছা পরের পেজেই করছি। আমরা কি জানি মিউ = c/v, হ্যাঁ কি না? মিউ = c/v, মিউ বরফের মিউ কত বের করলাম √2, c/v, তার মানে ভি, ভি কি, ভি হচ্ছে বরফের মধ্যে আলোর বেগ, সেটা কত হয়ে যাচ্ছে c/√2। তার মানে এই অপশনটা কারেক্ট আছে, অপশনটা কারেক্ট আছে মানে সি কারেক্ট আছে, ওকে। এবার আসবো আমরা ডি তে, বলছে বরফের চাইটি অতিক্রম করতে রশ্মিটির সময় লাগবে √8/3/c সেকেন্ড। চলো চেক করি। আমরা কি জানি
সেম মিউ ইজ ইকুয়াল টু কি সি বাই ভি, শূন্য বায়ুতে আলোর বেগ সি, বরফে আলোর বেগ হচ্ছে ভি। বরফে আলোর বেগ কি, বরফের চায়ের যে বেদ সেটা কত, সেটাকে আমি এখন টি ধরছি, বাই অতিক্রম করার যে সময় ক্যাপিটাল টি, তার মানে সেটা কি হয়ে যাচ্ছে সি ক্যাপিটাল টি বাই স্মল টি। তার মানে ক্যাপিটাল টি কি হবে মিউ টি বাই সি। মিউ মানে বরফের প্রতিসরাঙ্ক, টি বরফের চায়ের বেগ বাই শূন্য মাধ্যমে আলোর বেগ। মিউ এর ভ্যালু কত, মিউ এর ভ্যালু হচ্ছে √2 ইনটু, ওকে। টি এর ভ্যালু কত, টি এর ভ্যালু হচ্ছে 1 মিটার, দেখো 1 মিটার বেদ, তো টি এর ভ্যালু কত, স্মল টি এর ভ্যালু কত 1 মিটার বাই সি, তার মানে কত হয়ে যাচ্ছে √2 বাই সি। বোঝা গেল? তার মানে এটা হচ্ছে এই সময়টা লাগবে, কিন্তু যেই সময়টা অপশনে দেওয়া আছে √8/3, তার মানে এটা হবে না। বোঝা গেল? তার মানে এটা কি হচ্ছে, হচ্ছে না। ক্লিয়ার? খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, একটা নিউমেরিক্যাল থেকে আমরা কি করলাম 3-4টে দিক কিন্তু তুলে ধরলাম। যেটা হবে না সেটা বলে কিন্তু আমি কেটে যেতে পারতাম, কিন্তু না, হবে না, তাহলে কোনটা হবে সেটাও আমি তোমাদের দেখালাম। ওকে ফাইন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে, একটি আলোক রশ্মি কাচের ফলকে 60 ডিগ্রি কোণে, এটা WB JEE 2016 কোয়েশ্চেন। একটি আলোক রশ্মি কাচের ফলকে 60 ডিগ্রি কোণে আপতিত হলো, প্রতিফলিত ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হলে কাচের প্রতিসরাঙ্ক কত হবে? তার মানে আবার সেই ছবিটা আমার রাখতে হবে, এইটা হচ্ছে কাচের ফলক, এর উপর লাইট এসে পড়লো, কত ডিগ্রি কোণে লাইট পড়লো, 60 ডিগ্রি কোণে লাইট পড়লো। তাহলে অ্যাজ ইউজুয়াল কাচের উপর লাইট পড়লে কিছু অংশ কি হয় প্রতিফলিত হবে, কিছু অংশ কি হবে প্রতিসৃত হবে, হ্যাঁ কি না? কিছু অংশ কি হবে প্রতিসৃত হবে। বলছে এই প্রতিফলিত এবং প্রতিসৃত রশ্মি পরস্পরের উপর লম্ব, মানে এদের মাঝখানের কোণ কত, এদের মাঝখানের কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বলেছে কাচের প্রতিসরাঙ্ক কত হবে। বোঝা গেল কোয়েশ্চেন? আচ্ছা, যদি আপতন কোণ 60 ডিগ্রি হয় তাহলে প্রতিফলন কোণ কত হবে, প্রতিফলন কোণ হবে 60 ডিগ্রি। এবার এই যে অভিলম্ব দেখতে পাচ্ছ, এই সরল রেখা এর কেন্দ্রে কত কোণ আছে, 180 ডিগ্রি কোণ আছে, তার মধ্যে এই যে 60, এই যে 90, মানে 60 যোগ 90 মানে 150 ডিগ্রি। তাহলে বাকি কোণটা কত হবে, 180 থেকে 150 বিয়োগ করো, বাকি কোণটাই হচ্ছে আমার প্রতিসরণ কোণ, যেটা কত হবে 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি। আপতন কোণ আমি জানি কত 60 ডিগ্রি, তাহলে আমাকে মিউ বের করতে হবে, তাই না? আমাকে কি করতে হবে, মিউ বের করতে হবে। সো আপতন কোণ জানি, প্রতিসরণ কোণ জানি, মিউ এর ভ্যালু কি করে বের করব, বাই ইউজিং স্নেলের সূত্র। স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী কি, বায়ু থেকে আলো আসছে তাই বায়ুর প্রতিসরাঙ্ক গুণন সাইন, আপতন কোণ কত 60 ডিগ্রি। কাচের ফলকে যাচ্ছে মানে কাচের ফলকের প্রতিসরাঙ্ক মিউ, যেটা বের করতে হবে, ইনটু প্রতিসরণ কোণের সাইন মানে সাইন 30 ডিগ্রি। তাহলে মিউ কত হচ্ছে, মিউ হচ্ছে সাইন 60 বাই সাইন 30। ওকে, সাইন 60 এর ভ্যালু কত, সাইন 60 এর ভ্যালু হচ্ছে √3/2। ওকে, সাইন 30 এর ভ্যালু কত 1/2। সো আলটিমেটলি মিউ এর ভ্যালু কত চলে আসলো, মিউ এর ভ্যালু চলে আসলো √3। এটাই হচ্ছে কি কাচের প্রতিসরাঙ্ক, √3 মানে অপশন ডি।
মানে অপশন ডি। ওকে, বোঝা গেল? আমরা যখন পোলারাইজেশন করব, ঠিক আছে, সমবর্তন, তখন সেটা একটা লাইনে হয়ে যাবে, তার জন্য একটু অপেক্ষা করো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, WBJE 2018, ভেরি ট্রিকি কোয়েশ্চেন। কি বলেছে? মিউ প্রতিসরাঙ্কের এবং আর ব্যাসার্ধের একটি নিরেট কাচ গোলকের কেন্দ্রে একটি বায়ুর বুদবুদ আছে। মানে কি? মানে হচ্ছে এই যে কাচ গোলক, এর কেন্দ্রে একটা কি আছে? বায়ুর বুদবুদ আছে। বাইরে থেকে দেখলে গোলকের কেন্দ্র থেকে ওই বুদবুদের আপাত দূরত্ব কত দেখাবে। তার মানে যদি আমি এখান থেকে দেখি, তার মানে কি? তার মানে এই যে লাইট যে যাচ্ছে এই পয়েন্টে আসছে, এবার এই পয়েন্টে যদি অভিলম্ব টানি, তাহলে এটা এরকম ভাবেই টানতে হবে, ব্যাসার্ধ বরাবরই অভিলম্ব হবে, তার মানে লাইটটা সোজাই চলে যাবে। এখান থেকে যদি দেখি, এই যে লাইট আসলো, পড়লো, এখানে অভিলম্ব মানে এই বরাবরই অভিলম্ব, আবার লাইটটা সোজাই চলে গেল। তার মানে লাইটের কিন্তু কোনো রকমের বিচ্যুতি হচ্ছে না, লাইটের কোনো রকমের বিচ্যুতি হচ্ছে না। কারণ এক্ষেত্রে কি ধরনের আপতন হচ্ছে? লম্ব আপতন হচ্ছে। এবং লম্ব আপতন হলে যেখানে অবজেক্ট আছে সেখানেই আমি ইমেজ দেখব। কারণ কি? রশ্মিটা আমি আমার চোখে যে রশ্মিটা আসছে সেটা কি ডাইরেক্ট অবজেক্ট থেকেই আসছে, মানে বস্তু এবং প্রতিবিম্ব একই জায়গায় তৈরি হচ্ছে। তার মানে লম্ব আপতনের ক্ষেত্রে আপাত গভীরতা সমান সমান প্রকৃত গভীরতা। এবার বলছে কেন্দ্রে আছে মানে কোথায় আছে? পৃষ্ঠ থেকে আর গভীরতায় আছে, সেটা কি আমার প্রকৃত গভীরতা। যেহেতু লম্ব আপতন হচ্ছে, তা আপাত গভীরতাও কি হবে? আরই হবে। তার মানে উত্তর কি হবে? উত্তর হবে আর। বোঝা গেল? উত্তর কি হবে? উত্তর হবে আর। সিম্পল। আমাদের আজকের লাস্ট নিউমেরিক্যাল, এই কটা নিউমেরিক্যাল প্রতিসরণ থেকে আমি তোমাদের দেখালাম, প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট। ওকে, কি বলা আছে? আলো শূন্য মাধ্যম থেকে মিউ প্রতিসরাঙ্ক যুক্ত মাধ্যমে আপতিত হলে আপতন কোণ প্রতিসরণ কোণের দ্বিগুণ হয়। তার মানে কি? I is equal to হয় 2R। ওকে, I is equal to 2R। বোঝা গেল? আপতন কোণের মান কত হবে? মানে I is equal to কত হবে? তাহলে আলো শূন্য মাধ্যম থেকে আসছে, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক গুণন আপতন কোণের সাইন। আলো কি যাচ্ছে? ঘন মাধ্যমে যাচ্ছে, যার প্রতিসরাঙ্ক মিউ ইন্টু প্রতিসরণ কোণের সাইন। এবার তুমি আমাকে একটা ছোট্ট কথা বলো, আমাকে বের করতে হবে আপতন কোণ, আই বের করতে হবে। তার মানে আমাকে আর কে সরিয়ে দিতে হবে। আর কে কি করতে হবে? সরিয়ে দিতে হবে। তাহলে সাইন আই ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আই ইজ ইকুয়াল টু 2R। তাহলে আর ইজ ইকুয়াল টু কি হবে? I/2। I/2। এবার আমাকে একটু ছোট্ট ম্যাথামেটিক্স করতে হবে। কি আমরা কি জানি? সাইন থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন থিটা/2 কস থিটা/2 অংশকোণ। ঠিক আছে, ক্লাস 11-এ কিন্তু আমরা এগুলো পড়েছি। তাহলে সাইন আই কে আমি লিখতে পারি 2 সাইন I/2 কস I/2, লেখা যায় কি যায় না? ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন I/2। সাইন I/2 সাইন I/2 কেটে গেল। তাহলে আফটার অল cos I/2 কত থাকছে? cos I/2 থাকছে μ/2। তাহলে I/2 কত? cos ইনভার্স অফ
মিউ বাই 2। তাহলে আই কত, আই কত 2 ইন্টু কস ইনভার্স অফ মিউ বাই 2, 2 ইন্টু কস ইনভার্স অফ মিউ বাই 2, মানে অপশন ডি, ও সরি, মানে অপশন ডি। ঠিক আছে, তাহলে আমরা প্রতিসরণ থেকে যে ইম্পর্টেন্ট নিউমেরিক্যালগুলো করা দরকার, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে, যেগুলো আমাদের কনসেপ্টকে বুস্ট করে, সেই প্রবলেমগুলো কিন্তু আমরা করলাম। ঠিক আছে, তোমরা কি করবে, তোমরা আরো অনেক প্রবলেম প্র্যাকটিস করবে। কোত্থেকে করবে, টেক্সট বুক থেকে করবে। যে পাঠ্য বই আছে, যে যেটাই ফলো করো না কেন, প্রত্যেকটা বইই ভালো। ঠিক আছে, এরকমটা না যে এক্স পাবলিকেশনের ফিজিক্স আলাদা, ওয়াই পাবলিকেশনের ফিজিক্স আলাদা, না, ফিজিক্স একই, কোয়েশ্চেনের কালেকশনও 99% একই, দু একটা কোয়েশ্চেন এদিক ওদিক হয় ওদের। ঠিক আছে, সো এখান থেকে যা থিওরি তুমি শিখলে সেটা ঠিকঠাক শিখতে পারলে কি না সেটা যাচাই করার জন্যই প্রবলেম প্র্যাকটিস করা। সো প্রবলেমগুলো প্র্যাকটিস করো, তার সাথে সাথে থিওরির দিকেও ধ্যান রাখো। আমার ক্লাসে আমি যা থিওরি করাচ্ছি এর বাইরে কোনো থিওরি আসবেই না, কারণ এর বাইরে যা থিওরি আছে সব সিলেবাসের বাইরে। ওকে, তো আমরা পরের দিন আলোচনা করব প্রিজম নিয়ে, তারপরে আমরা লেন্সে যাব। এইভাবে আমরা 1 by 1 এভাবেই কমপ্লিট করতে থাকবো এবং তোমাদের সাথে আমরা আছি। তোমরা জাস্ট প্র্যাকটিস করো অ্যান্ড প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।